বাঙালিয়ানা সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন ও জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক সমঝোতায় ইতিবাচক অবস্থানে বিএনপি, কমিটি করলেও নিজের অবস্থানে অনড় জামায়াত। পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপির হয়ে লড়াই করতে গিয়ে গোপালগঞ্জের এক জঙ্গি নিহত। সন্ত্রাস বিরোধী মামলায় জামিন পেলেন মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, সরকার আপত্তি না করলে মুক্তিতে বাধা নেই। হঠাৎ নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার কেজিতে বেড়েছে 40 টাকা। ডোনাল্ড ট্রাম্পের দাবি, নিউ ইয়র্কে মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার 7 দিনের যে সময়সীমা দিয়েছে তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দলগুলোর দিক থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে 5 নভেম্বর বুধবার এ বিষয়ে আলোচনার জন্য 2 সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। আলোচনার বিষয়ে বিএনপির দিক থেকেও ইতিবাচক মনোভাবের কথা জানা গেছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতপার্থক্য কমিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দল দুটির সঙ্গে পৃথক বৈঠকে বসার চিন্তা করছে 6 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি দল। বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকের পর তারা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা নিয়েছে। এই বিষয়ে গতকাল বিকেলে 9 দলের শীর্ষস্থানীয় নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে একমত হয়েছেন। জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে জানিয়েছে, নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি সমঝোতামূলক রূপরেখা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য তারা 2 সদস্যের কমিটি করেছে। গোপালগঞ্জের এক তরুণ গত সেপ্টেম্বরে পাকিস্তানের তেহরিকি তালেবানের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এই তরুণ 18 মাসের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স সিটিটিসি ইউনিটের বিশেষ পুলিশ সুপার রওশন সাদিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রতন ঢালি মকসুদপুর উপজেলার বাসিন্দা ছিলেন। সিটিটিআই কর্মকর্তারা জানান, 26 সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে তিনি এবং ফয়সাল হোসেন নামে আরেক বাংলাদেশি নিহত হন। সিটিটিআই কর্মকর্তারা জানান, রতন ও ফয়সাল গত বছরের 27 মার্চ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে তারা অবৈধভাবে আফগানিস্তান হয়ে পাকিস্তানে যান, যেখানে তারা টিটিপিতে যোগ দেন। দুজনেই এর আগে ঢাকার খিলগাঁওয়ের একটি মেডিকেল সেন্টারে কাজ করতেন। রতন ঢালির বাবা আনোয়ার ঢালি ব্যাটারি চালিত অটোরিকশার চালক, মা সেলিনা বেগম। রতন শেষবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন 2024 সালের 10 এপ্রিল। তখন তিনি পরিবারকে জানান, ভারতে আছেন, শিগগিরই দুবাই যাবেন। সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে এই দুইজনের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ শগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও ফজলুর রহমান এবং আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া শুনানিতে ছিলেন। আটকের 12 ঘণ্টার বেশি সময় পর গত 28 আগস্ট দিবাগত রাত 1:45টার দিকে আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম সহ 16 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। নিজের চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে।
5 অক্টোবর তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কামাল হোসেন তার জন্মদাতা পিতা মাতা মোহাম্মদ আবুল কাশেম ও মোসাম্মদ হাভিয়া খাতুনের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব ও চাচি মোসাম্মদ সানোয়ারা খাতুনকে পিতামাতা দেখিয়ে 35তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান। মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে জালিয়াতির অভিযোগে গত বছরের 26 ডিসেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয় ঢাকা 1-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রামের রাউজান উপজেলায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 5 নভেম্বর রাতে 9টার দিকে উপজেলার বাগওয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও সহযোগী সংগঠনের 5 নেতাকর্মী আহত হয়েছেন। গুলিবিদ্ধ আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে আসা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। কী কারণে এ হামলা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে। ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে, কিন্তু গণভোটের তারিখ ঘোষণা হচ্ছে না। নির্বাচনের আগে গণভোট দিতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন। সমাবেশে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের আগে গণভোট হতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি বাধা নেই। এ বিষয়ে সময়ক্ষেপণ অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলবে। সেক্ষেত্রে নতুন পথ বেরিয়ে আসবে। তাহের বলেন, অনেকে গণভোটের ক্ষেত্রে খরচের কথা বলেন। একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, সেই টাকা দিয়ে একটা গণভোট করা যায়। দেশে হঠাৎ বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 40 টাকা পর্যন্ত। এর মধ্যে গত 3 থেকে 4 দিনেই বেড়েছে 20 টাকার বেশি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশে গত মৌসুমের পেঁয়াজের মজুদ প্রায় শেষের দিকে। তার উপর কয়েকদিনের বৃষ্টিতে আগাম পেঁয়াজের কিছু জমি আক্রান্ত হয়েছে। অন্যদিকে আমদানিও বন্ধ। এর সুযোগ নিচ্ছেন মজুতকারীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, গত মৌসুমের পেঁয়াজের সর্বোচ্চ 10% মজুদ রয়েছে, বাকি 90%ই শেষ। নতুন মৌসুমের মুড়িকাটা জাতের পেঁয়াজ আবাদ শুরু হয়েছে। বাজারে আসতে এখনো 1.5 থেকে 2 মাস লাগবে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বাজারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি আমদানি করার প্রয়োজন হয় তবে শিগগির অনুমোদন দেওয়া হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য বলছে, গত এক সপ্তাহে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কেজি প্রতি 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল 70 থেকে 80 টাকা কেজি। অবশ্য টিসিবি এটিও বলেছে, গত বছর এই সময়ে পেঁয়াজের দাম ছিল 130 থেকে 150 টাকা কেজি। যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা এস সাইদ। কুইন্স বোরোতে সোমা সাইদ 2,60,000-এর বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এই অর্জন সম্পর্কে তিনি বলেন, এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়। সোমা সাইদ 2021 সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন এবং এরপর থেকে শহরের আইনি ও নাগরিক পরিমণ্ডলে একজন সম্মানিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। সোমা সাইদের পিতা আফতাব উদ্দিন সাইদ ছিলেন বাংলাদেশের একজন ম্যাজিস্ট্রেট। তার মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।
তিনি ও তার স্বামী মিজান চৌধুরী বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করছেন। মিজান চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন এবং তিনি নিউ ইয়র্ক স্টেটের একজন আইটি বিশেষজ্ঞ, রাজনৈতিক কৌশলবিদ ও সমাজসেবী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন। ট্রাম্প আরও বলেন, আমরা বিষয়টা সামলে নেব। তবে তিনি এর অর্থ ব্যাখ্যা করেননি, বরং দাবি করেন দেশের সবচেয়ে বড় শহরটি এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে। মায়ামিতে গতকাল এক ভাষণে ট্রাম্প এসব মন্তব্য করেন। মামদানির বড় জয়ের একদিন পরই তিনি এও মনে করেন, শিগগিরই ফ্লোরিডার এ শহর হবে সেসব মানুষের আশ্রয়স্থল যারা নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিনদের সামনে এখন খুবই স্পষ্ট এক সিদ্ধান্ত। আমাদের সামনে আছে কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে এক পছন্দ। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন ও অর্থনৈতিক সাফল্যের বিষয় এর মধ্যে এক পছন্দ। পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশের পর এ পদক্ষেপ নিলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিসেই এমন পরীক্ষা চালানো সম্ভব বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোউসভ। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি। এদিকে নতুন করে এমন পরীক্ষা শুরু হলে তা বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা 21 শতকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসা খেলোয়াড় কর্মকর্তাদের আসন্ন বিপিএল-এর বাইরে রাখা হবে। প্রথমে এমন সিদ্ধান্ত নিলেও সেটিতে এসেছে পরিবর্তন। সিদ্ধান্ত ছিল বিপিএল-এ কোন কোন ক্রিকেটারদের দল নিতে পারবে দলগুলো তা অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিপিএল-এর গভর্নিং কাউন্সিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফিক্সিংয়ে অভিযুক্ত কোচ কর্মকর্তারাই কেবল আসন্ন বিপিএল-এ অংশ নিতে পারবেন না, তবে অভিযুক্ত খেলোয়াড়রা থাকবেন ড্রাফটে, এমনকি তাদের খেলতেও নেই বাধা। পারফরম্যান্সের ভিত্তিতে বিপিএল-এর পরবর্তী আসরে খেলতেও পারবেন তারা। গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা জানান, অনেকের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ায় আরও তদন্ত প্রয়োজন। অভিযোগ পুরোপুরি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত ওইসব ক্রিকেটাররা বিপিএল খেলতে পারবে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালও একই রকম পরামর্শ দিয়েছিলেন। বাঙালিয়ানা সায়হান্নির সংবাদ শেষ হলো। ধন্যবাদ।